নমস্কার বন্ধুরা, ওপারের কথা অডিও টকে আপনাদের স্বাগত। গতবার আমরা রাবেন্দিক ভাবনায় প্ল্যানচেট নিয়ে আলোচনা করেছিলাম। আজ তার দ্বিতীয় পর্ব। আপনাদের কমেন্ট আর রেসপন্স আমাদের দ্বিতীয় পর্ব করতে উৎসাহিত করেছে। ভালো লাগলে চ্যানেলকে লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার সঙ্গে রয়েছেন আমার কলিগ প্লুটাস। তো বন্ধুরা, শুরু করছি রাবেন্দিক ভাবনায় প্ল্যানচেটের দ্বিতীয় ও শেষ পর্ব। প্রথম পর্বে আপনারা জেনেছেন কবিগুরুর ভৌতিক গবেষণা আর প্ল্যানচেটের কথা। আজ আমরা আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাব। শুভ সন্ধ্যা প্লুটাস। শুভ সন্ধ্যা অমিতদা। আচ্ছা প্লুটাস, গতবার তুমি রবীন্দ্রনাথের প্ল্যানচেট নিয়ে প্র্যাকটিসের কথা বলেছিলে। এই বিষয়ে আরও কিছু ইনফরমেশন আছে কি? হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথের ভাষায় ওটা প্রেতবাণীবহ চক্রযান। আমরা আগের অডিও টকে নানান রেফারেন্সের মধ্যে দিয়ে সুকুমার রায়ের সঙ্গে প্ল্যানচেটে তার কথোপকথনের কথা আলোচনা করেছিলাম। এ বিষয়ে ঢাকা ট্রিবিউনের আর্টিকেলটি সত্যি উল্লেখযোগ্য, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। কীরকম? 1907 সাল, বিশ্বকবির ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর তখন ঘোর কলেরাতে আক্রান্ত। ঠাকুর বাড়িতে তার পাশের ঘরে কবির ডাক্তার বন্ধু প্রাণপণে চেষ্টা করছেন আদরের সমীকে সুস্থ করার। দুশ্চিন্তায় কয়েক রাত ঘুম নেই কবির। এই যেন কি হয় একটা ভাব। ডাক্তার বললেন সমী এখন অনেকটাই সুস্থ। যাই হোক, সারাদিন নানা ধকলের পর রাতে শুতেই চোখ জোড়ালো কবির। দেখলেন আদরের সমী তার হাত ধরে পাড়ি দিচ্ছে দুরন্ত সমুদ্র। ওপারে দাঁড়িয়ে রয়েছেন দুজন যমদূত। হঠাৎ আদরের সমী তার হাত ছেড়ে জলে ঝাঁপ দিল। কিছু করতে পারলেন না কবি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া। সমী চলেছে অন্য জগতে, অজানা কারুর হাত ধরে। ঘুম ভাঙতে জানতে পারলেন সমী আর নেই। সেই শুরু। এরপর থেকেই উনি শুরু করলেন ভৌতিক গবেষণা। এখানে প্রশ্ন হলো, কেন? আসল কারণ ওই স্বপ্ন রবীন্দ্রনাথকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। ওই স্বপ্নের উত্তর খুঁজতে গিয়ে উনি ভৌতিক গবেষণা প্ল্যানচেট শুরু করলেন নিজের মতো করে। তাকে যেন জানতেই হবে কোথায় গেল সমী, কেমন রয়েছে তার আদরের ছোট্ট সন্তান। সেই অজানাকে জানার তীব্র ইচ্ছে নিয়েই উনি শুরু করলেন প্ল্যানচেট। সঙ্গে পেয়েও গেলেন কয়েকজন বিশ্বস্ত সাগরেদ। ঠাকুরবাড়ির বাকি লোকেদের কি অভিমত ছিল? ঠিক যেমনটা হয়, ভয়ে মানুষ কিছু বলতে পারেননি। আবার অনেকেই একে পুত্রহারা বাপের প্রলাপ বলে ব্যঙ্গ করেছিলেন। কিন্তু কবিকে এসব করেও দমানো যায়নি। প্ল্যানচেটে তিনি নাকি তার ছোট্ট চঞ্চলের সঙ্গে কথা বলেছেন, সমীর আরেক নাম। উনি কি কিছু জানতে পেরেছিলেন? কতকটা। এই যেমন অন্য জগতে সমী কেমন আছে। এমনকি তিনি তার মৃতকন্যা মাধুরীলতার আত্মাকেও আহ্বান করেছিলেন। তাকে অনুরোধ করেছিলেন ছোট্ট ভাইকে দেখভাল করার জন্য। কবি কিন্তু এসব কথা ফলাও করে প্রচার করতেন। শুধু ঠাকুর বাড়িতেই নয়, সমাজের কেষ্টবিষ্টদেরও সমীর জগৎ নিয়ে নির্দ্বিধায় জানাতেন সব কিছু। তার ছোট্ট ছেলেটি কখন কি করছে এসব আর কি। রবীন্দ্রনাথের অদম্য ইচ্ছে ছিল তার মৃত্যুর পর তিনি সমীর বাগানো বাগান বাড়িতে থাকবেন। বাপ বেটা মিলে কবিতা রচনা করবেন স্বাদের বানানো বাগানটিতে। এখানে একটা প্রশ্ন আসবে, এগুলো তার কল্পনা না বাস্তব? আসলে অমিতদা, ওনার মতো বিশ্ববর্ণ কবির কাছে বাস্তব আর কল্পনার মিশেলটা বড়ই জটিল। আসলে এসব ভৌতিক গবেষণা প্ল্যানচেট একটা তুচ্ছ বাহানা। উনি ছেলের সঙ্গে একান্তে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। আমাদের গবেষণা তাই বলে। আচ্ছা প্লুটাস, এই নিয়ে তার সমালোচকদের কি বক্তব্য ছিল? হ্যাঁ আছে। যারা রবীন্দ্রনাথ পড়েছেন তারা নিশ্চয়ই নতুন বৌঠান বা কাদম্বরী দেবীর কথা জানবেন। অনেক রবীন্দ্র গবেষক মনে করেন এই নতুন বৌঠানই ছিলেন কবিগুরুর বহু কবিতার ইন্সপিরেশন। কোনো এক অজানা কারণে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। যদিও নতুন বৌঠানের মৃত্যু নিয়ে ঠাকুরবাড়ির অন্দরে কম শোরগোল হয়নি। শোনা যায় পরবর্তীকালে বহুবার রবীন্দ্রনাথ ঠাকুর চক্রযান মারফত কাদম্বরী দেবীর সঙ্গে কথাবার্তা চালাতেন। একবার নয়, বারংবার। তবে আলোচনার বিষয়বস্তু কী ছিল তা গবেষণা সাপেক্ষ। এখানেই শেষ নয়, রবীন্দ্রনাথ অনেকবার নাকি সাংসারিক বিষয় নিয়ে তার মৃতাশ্রী মৃণালিনী দেবীর সঙ্গেও আলোচনা করতেন, যাকে বলে একেবারে সাংসারিক পিএনপিসি।
আগেই বলেছি, অনেকেই এই নিয়ে কবিকে গালমন্দ করতেন, পাগলের প্রলাপ বলে বিদ্রূপ করতেন। বাংলার একজন স্বনামধন্য বৈজ্ঞানিক কবিকে অবৈজ্ঞানিক বলে আখ্যায়িত করেছিলেন, কিন্তু তাতে ওনাকে দমানো যায়নি। ভুলে গেলে চলবে না, যিনি ওই সময় নোবেল পুরস্কার জয়ী হয়েছিলেন, যিনি জালিয়ানওয়ালা বাগের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে নির্দ্বিধায় নাইট উপাধি ত্যাগ করেছিলেন, যিনি বাংলা ভাষাকে বিশ্ব মানচিত্রে অমর করে গেছেন, তার কাছে এইসব সমালোচনা তো নস্যি। তুমি ঠিকই বলেছ, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথেই। কিন্তু আমি এও শুনেছি যে খোদ ঠাকুরবাড়িতে নাকি ভূতের আনাগোনা ছিল। যাই হোক, তা নিয়ে আমরা আরেকটি অডিও টকে আলোচনা করব। আজ এখানেই শেষ করা যাক। কেমন লাগলো শ্রোতা বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এ নিয়ে আপনাদের কোনো অভিমত থাকলে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন, শুনতে থাকুন ওপারের কথা, আর করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শুভরাত্রি প্লুটাস, শুভরাত্রি শ্রোতা বন্ধুরা।